আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত আয়োজন পুঁজিবাজার নিয়ে যে আয়োজন, সেই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আমরা আজকে এই পুঁজিবাজার নিয়ে আলোচনা করি। এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে আজকে একটু ব্যতিক্রম আলোচনা করব। সে গত এক সপ্তাহ পুঁজিবাজার ভালো যাচ্ছে না, আপনাদের মনের মতো যাচ্ছে না। কেউ প্রফিট টেক করছে, কেউ বাজারকে প্রেশারাইজ করছে, কেউ ঈদের আগে সাধারণত এরকম হয়ে থাকে বলে আমরা সবাই জানি, এবং এভাবে বোধহয় বাজারটা চলে। গত ঈদেও হয়েছে এবং এভাবে। কিন্তু এবার একটু ব্যতিক্রম হচ্ছে, কিছু নেগেটিভ বার্তা গেছে বাজারে। যেমন বার্তা গেছে আপনার সামিট পাওয়ারের অ্যামালগেশন নিয়ে। সামিট পাওয়ার এখনও ট্রেড হয় না। সামিট পাওয়ার একটা বড় শেয়ার, তার সামিটের সঙ্গে সামিট পূর্বাচলেরও ট্রেড হয় না। এরপরে আছে পত্রপত্রিকায় দেখলাম দুইটা টেক্সটাইল মিলের স্বামী স্ত্রীর ঝগড়াঝাটির জন্য তো মিল বন্ধ ইত্যাদি কারণে এই যে নেগেটিভ বার্তাগুলো যাচ্ছে, তাতে পুঁজিবাজারে যথেষ্ট এফেক্ট করেছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যত চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, বিভিন্ন আইন কানুন দিয়ে চেষ্টা করছে, বিভিন্নভাবে চেষ্টা করছে, বিভিন্ন করার পরেও দেখবেন কোনো না কোনো জায়গার থেকে আবার একটা ব্যতিক্রম অবস্থান নিয়ে আসতেছে। যেমন আনতেছে আপনার এডরা সিকিউরিটি এক্সচেঞ্জকে জিজ্ঞাসা করলো না, তার লিস্টেড একটা কোম্পানিকে সাসপেন্ড করে দিল, লাইসেন্সই ক্যান্সেল করে দিল। যেমন করলো এনার্জি রেগুলেটর করলো কি, কোনো কথা জিজ্ঞাসা করলো না, জিজ্ঞাসা কমিশন কাট অফ করে দিল 50%। এই যে অবস্থান থেকে উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায় আমরা যখন অর্থমন্ত্রীর উপদেষ্টাকে জিজ্ঞেস করলাম যে এই অবস্থার উনি বললেন ইগো প্রবলেম। সিকিউরিটি এক্সচেঞ্জের কমিশনের চেয়ারম্যান, এডরার চেয়ারম্যান এবং এনার্জি রেগুলেটরের চেয়ারম্যান, ওনাদের যার যার ইগো নিয়ে বসে আছেন, মারা যাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। অথচ আপনি যখন লিস্টেড হন, তখন আপনি বন্ড দেন, একটা বন্ড সাইন করেন, সেটা হচ্ছে সিকিউরিটি রেগুলেটরের আন্ডারে আপনার ওই আইন মেনে আপনি আপনার কোম্পানি রান করবেন। কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে না, এবং কবে হবে সেটার আশায় আমরা রইলাম। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আলোচনা করব এই সাবজেক্টগুলো নিয়েই। আমার আজকের অতিথির মধ্যে আছেন ফাহমিদা হক, হেড অফ অপারেশন রিলায়েন্স ব্রোকারেজ লিমিটেড, আমিনুল ইসলাম সাহেব, CO1 সিকিউরিটিজ লিমিটেড। আমরা একটা জিনিস নিয়ে আলোচনাটা সূত্রপাতটা এরকম করতে পারি। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন হাফ ইয়ারলি রিপোর্ট অফ সব ব্যাংকের, প্রতিটা ব্যাংকের, অলমোস্ট সব ব্যাংকের খুবই ভালো রিপোর্ট আসছে, এবং তারা অনেক ভালো করেছে গত বছরের তুলনায়। কিন্তু বাজারে তার এফেক্ট নেই। এর কারণটা কি? এইটা যদি আমি, যেহেতু আপনি একটা ব্রোকারেজ ফার্ম চালান, আপনি একটা ব্রোকারেজ ফার্ম চালান, দুজনে এটার উত্তর দেবেন, বলেন আপনি। ধন্যবাদ। আচ্ছা, ব্যাংকের আমরা রিসেন্টলি যে হাফ ইয়ারলি রিপোর্টগুলো দেখছি, আসলে হাফ ইয়ারলি বলেন, আগের ফার্স্ট কোয়ার্টারও খুব খারাপ আসেনি। মোস্ট অফ দ্য ব্যাংকেরই খুব ভালো এসেছে, কিছু কিছু ব্যাংকের তো খুবই ভালো এসেছে। এখন প্রবলেমটা যেটা হচ্ছে, বাজার তো ডিমান্ড সাপ্লাই চলে, এখন আমাদের বায়ার তৈরি হয়নি ব্যাংকের জন্য ওইভাবে, এই কারণে হয়তো মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি না। এখানে আরেকটা ব্যাপারও কাজ করতে পারে, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর, টোটাল সেক্টরের উপর আমাদের বেশ অনাস্থা তৈরি হয়েছে নন পারফর্মিং লোনের জন্য। জি, নন পারফর্মিং লোনের জন্য। এটা মোস্টলি প্রায় পাবলিক ব্যাংকগুলোতেই হয়। কিন্তু হয় কি, যখন নেগেটিভ একটা বার্তা চলে আসে বাজারে, তখন সবার মধ্যেই এটা কাটায় উঠতে সময় লাগে, এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি আসছে। এটা যে আমার মনে হয় কাল পরশু আমি দেখেছি এনপিএল বেড়ে গেছে, কিংবা এনপিএল ট্যাকেল দেওয়ার জন্য আমরা কি মেজার নিচ্ছি, তাই না? এটা বারবারই আসছে। তো এই কারণগুলোতে ব্যাংকিং সেক্টরের উপর ইভেন আমরা যে আর্নিংস শো করছি, এটা এখন ওই আর্নিংসটুকু কতটুকু যুক্তি আমরা বিশ্বাসযোগ্য, এটা নিয়ে মানুষের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে। এইসব কারণে অনেক বিনিয়োগকারী তাই মনে করে। ধন্যবাদ। না, ব্যাংকের ব্যাপারে উনি যেটা বললো যে ব্যাংকের আর্নিংসের ব্যাপারে সন্দেহ, আমি এখানে দ্বিমত পোষণ করি যে আপনার ব্যাংকগুলো খুব ওয়েল রেগুলেটেড। ব্যাংকের ইন্টারনাল অডিট হতে শুরু করে এক্সটার্নাল অডিটর হতে শুরু করে ব্যাংকগুলোর আর্নিং বা ব্যাংকগুলোর অ্যাকাউন্টস, বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোর কথা আমি বলবো, অনেকগুলো বেসরকারি ব্যাংক তালিকাভুক্ত আমাদের ক্যাপিটাল মার্কেটে, প্রায় সবগুলো নতুনগুলো ছাড়া সেগুলো সংখ্যা অনেক। বেসরকারি ব্যাংকগুলোর, তালিকাভুক্ত ব্যাংকগুলোর আপনার সবগুলো জিনিস ডে বাই ডে অনেক বেশি ওয়েল রেগুলেটেড হচ্ছে। এখন এনপিএল ব্যবসা করতে গেলে আসলে যে কোনো ব্যবসাতেই একটা রিস্ক থাকে। এখন ব্যাংকের ব্যবসা হচ্ছে লোন দেওয়া, মেজর
মেইন টাস্ক হচ্ছে, মেইন ফাংশন হচ্ছে লোন দিয়ে তাদের ব্যবসাটা রান করা। তো লোন দেওয়ার ক্ষেত্রে লোন নেওয়ার পরে ডিফল্ট করে, ডিফল্ট কালচার যেটা আমাদের দেশে গ্রো করছে সেটারও একটা পরিবর্তন এসেছে। আগে মানুষ মনে করতো একবার আমি ব্যাংক থেকে লোন পেলে সেটা হয়তো বা আমি না দিয়েও রক্ষা পাবো, কিন্তু এখন সেটা থেকে সরকারের বিভিন্ন ব্যবস্থা, বিশেষ করে দুদক এবং অন্যান্য বিভিন্ন যে নিয়ন্ত্রণকারী সংস্থা, যে একটা ডিফল্টার যদি মানে ডিফল্ট কেসটা লোনটা যদি প্রপারলি স্যাংশন না হয় এবং ভুয়াভাবে যদি প্রতিষ্ঠানের নামে লোন নেওয়া হয় সেগুলোর ব্যাপারে তদন্ত করা এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া, সেটা আমরা পত্রপত্রিকাও দেখতেছি আগের চেয়ে অনেক বেশি। মানে আপনার একটা কথা তো আমি একটুখানি আর আপনার মধ্যে একটুখানি ইয়ে বলছেন, আপনি বলছেন যে প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কগুলো ওয়েল রেগুলেটেড। আপনার যে নন পারফর্মিং লোন এত ওয়েল রেগুলেটেডের পরে কিন্তু অনেক বেশি প্রাইভেট সেক্টর ব্যাঙ্কেও হয়েছে, অনেক হয়েছে। এবং আপনি দেখেন প্রত্যেকটা অ্যাড পারের অনেক নিচে আপনি 7 টাকা 8 টাকা 9 টাকার মধ্যে শেয়ারে চলে আসছে প্রাইভেট সেক্টর ব্যাংক। এত রেগুলেশনের মধ্যে প্রশ্নটা হচ্ছে যে আপনার এই যে উনি যে কথাটা বলতেছিলেন যে ব্যাংক সম্বন্ধে মানুষের একটা নেগেটিভ ধারণা চলে আসছে, এবং এই যে আপনার আজকে দেখাইতেছেন আপনার হাফ ইয়ারলি রিপোর্টে ভালো পারফরমেন্স দেখেন, সেটা বিশ্বাসযোগ্যতাটা নিয়ে কথাটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা, কারণ ইট ইজ আনঅডিটেড রিপোর্ট। এইটা নিয়ে মানুষ আমি একটু অ্যাড করি যে বেসরকারি ব্যাংকগুলোর যে আপনি আনঅডিটেড রিপোর্ট হলেও বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে অনেক বেশি মানে কেয়ারফুল ব্যাংকের যারা ম্যানেজমেন্ট আছে, কেননা ব্যাংকের ম্যানেজমেন্ট অলওয়েজই বিশ্বাসযোগ্যভাবে মানে বিশ্বস্ততার সাথেই এই সমস্ত অ্যাকাউন্টসগুলি রেডি করে। আর নন পারফর্মিং লোন ক্রিয়েট হওয়ার ব্যাকগ্রাউন্ডটা ভিন্ন জিনিস। আর আপনার যেটা বললেন যে 7-8 টাকা আছে অনেক ফেস ভ্যালু, সেটাও তো কয়েকটা ব্যাংকের আছে। এই প্রাইস লেভেল লো থাকার পিছনে আরও কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে আপনার নাম্বার অফ এই সমস্ত ব্যাংকগুলি যখন প্রথম দিকে তালিকাভুক্ত হয় তখন তাদের পেইড আপ ক্যাপিটাল, আর এখনকার যে পেইড আপ ক্যাপিটাল অনেক ইনক্রিজ করেছে। পেইড আপ ক্যাপিটাল, নাম্বার অফ শেয়ারস মানে সাপ্লাই সাইডটা অনেক বেশি এখন বেশি হয়ে গেছে। আর যেহেতু মার্কেট অনেক দীর্ঘদিন যাবৎ বিয়ার স্ট্রেন্ডের মধ্যে আছে, তো যার ফলে এই সমস্ত ব্যাংকগুলোর বায়ার সাইডটা অনেকটা মানে আমি আমার সূচনার মূল্যে বারম্বে একটা জিনিস বলছিলাম যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যত চেষ্টাই করতেছে বাজারটাকে উজ্জীবিত করার জন্য, বাজারটাকে মানে ভাইব্রেন্ট করার জন্য, বাজারকে এর জন্য যেমনভাবে সরকারও চাচ্ছে, এটা আপনি বিভিন্ন পত্রপত্রিকা দেখেন, বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্যে প্রধানমন্ত্রীর বক্তব্যে বলেন, আবার অর্থমন্ত্রী বলেন, ওনারা ভাইব্রেন্ট বাজার চাচ্ছেন। সেই সুবাদে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও কিন্তু বাজারটাকে ভাইব্রেন্ট চায় এবং বিভিন্নভাবে আইন কানুন করতেছেন। কিন্তু মুশকিলটা হলো যে সরকারের এই কিছু এটাকে কি বলবো অন্যান্য রেগুলেটরি বডি তারা ওনাকে কোঅপারেট করছেন না, ওনারা এখানে লিস্টেড হচ্ছে। এই ব্যাপারে আপনার মন্তব্য, যেমন তিতাস, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি তিতাসের এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে আলোচনায় গিয়েছিলাম, এবং উনি এটা বুঝতেই চান না যে উনি লিস্টেড কোম্পানি, এবং উনি বুঝতেই চান না যে ওরা শেয়ার হোল্ডার আছে। ওনাকে বলে, উনি আমাকে স্টক বলে, আপনি শেয়ার কিনলেন কেন? এইটা তো মানে উনি আমার জানি না, আমি সরি টু সে, বাট এই যে রেগুলেটরের মধ্যে যে সমন্বয়হীনতা, এইটা যতদিন না দূর হয়েছে সরকারি শেয়ারের উপর মানুষের আস্থা ফিরে আসছে না। ঠিক বলছে কিনা? অবশ্যই এটা সরকারি কেন, বেসরকারি বিভিন্ন কোম্পানি, আমরা যারা সবাই তো কোম্পানিগুলো বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতেছে, বিভিন্ন প্রোডাক্ট বাজারে দিচ্ছে, তো ওদের আলাদা কিন্তু এসি লিস্টেড হলে এসিসির আন্ডারে আসতে হবে, কোম্পানি আইন অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, কোম্পানি আইন অনুযায়ী চলছে এখন। আর ওদের যে বিজনেসটা, এইটার রেগুলেশন কিন্তু অন্য বেশ কিছু রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ওদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। এখন এইটার যদি সমন্বয় অবশ্যই এটা থাকতে হবে, কারণ আমি যখন একটা শেয়ার স্টক কিনেছি তখন কিন্তু আমি বর্তমান যে রুলস অ্যান্ড রেগুলেশন, আদার রুলস অ্যান্ড রেগুলেশন মানে ইনক্লুডিং কোম্পানি ল, আমি কিন্তু সেটা দেখেছি যে আপনি তিতাসের কথাই ধরেন যে সে কত টাকা কমিশন, আমি একজন ইনভেস্টর, আমি ভেবেছি যে হ্যাঁ না এত টাকা কমিশন, আমি ভেবেছি এটা অ্যাজ পার থাকবে, আমি ওইটা ডিভিডেন্ড আমি এটা এক্সপেক্ট করে আমি ইনভেস্ট করেছি। কিন্তু আপনি আমাকে কোনো রকম ইনফরমেশন ছাড়া অথবা কোনো রকম আদার কোনো চেঞ্জ ছাড়া
হঠাৎ চট করে, আপনি হঠাৎ করে। এবং আমার রেগুলেটর ছাড়া আপনি আমাকে হাফ করে দিয়েছেন, মানে অল্প কিছু না, একদম আপনি আমার আমার source of commission- income টা কি করে আপনি দিয়েছেন? সোর্স অফ ইনকাম হাফ করে দিলেন, তার মানে কি? তার আমার এক্সপেক্টেড ডিভিডেন্ড ওইটাও হাফ হয়ে গেল, তখন আমাদের অবস্থানটা কোথায় দাঁড়ায়? তাহলে আমার প্রাইসও হাফ হয়ে গেল। তো আমি ওই জায়গায় মানে এখানে যদি কেউ বলে যে আপনি কেন শেয়ার কিনেছেন, মানে তাহলে আপনি শেয়ার ছেড়েছেন কেন? এই যে না, তাহলে আমি পাল্টা বুঝলাম আর কি, প্রশ্ন, regulator-এর শেয়ার সাথে আপনি regulator-এর ছেড়েছেন কোনো কেন তাহলে? সম্পর্ক নাই যে। ওয়াই ইউ অফলোডেড দ্য শেয়ার? দেন আপনি আপনার শেয়ার কিপ করেন এবং ইউ টেক দ্য রিস্ক যে আপনি কি দিচ্ছেন এখন, কবে থ্যাংক কি ইউ, চেঞ্জ থ্যাংক ইউ করবেন। ফাহিমদা। আপনি কি বলেন? না, আমাদের যে ক্যাপিটাল মার্কেট বা স্টক এক্সচেঞ্জ একটা পার্ট ক্যাপিটাল মার্কেটে, এবং স্টক এক্সচেঞ্জে যে কম্পোনেন্ট বা যে প্রোডাক্ট তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলো, সেই ক্ষেত্রে মানে এই তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগ করে লক্ষ লক্ষ বিনিয়োগকারীরা। তো এখানে আপনার তালিকাভুক্ত কোম্পানির ভিতরে সুশাসন থাকা খুব বেশি জরুরি, একটা কন্টিনিউয়াস একটা মানে আপনার ইউনিফর্মিটি থাকা উচিত। যেমন আমরা জানি যে ডিভিডেন্ড পলিসির ব্যাপারে আমরা কি জানি যে ডিভিডেন্ড পলিসির মধ্যে কেউ একটা ইউনিফর্ম ডিভিডেন্ড পলিসি থাকবে। যেমন গত 4 বছরে একটা কোম্পানি যেভাবে ইপিএস তার সাথে হয়তো 80 যা ইপিএস তার 80% ডিভিডেন্ড ক্যাশ আউট পে আউট করে। তো স্বাভাবিকভাবে ইনভেস্টর যখন ইনভেস্টমেন্টের আগে দেখে কোম্পানির প্রোফাইল, যে তার লাস্ট 5 ইয়ার্সে কেমন ইপিএস ছিল, তার পে আউট রেশিও কেমন, এখন হঠাৎ করে যদি কোনো কারণে একটা ডিসিশন এমনভাবে নেয় সেটা তাই তো নিল। হ্যাঁ, আপনি দেখেন নিয়েছে। না, আমি আপনাকে জি, সিম্পল জি, একটা জি। উদাহরণ দিচ্ছি। জি। ইডরা কি করলো? স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি নামে একটা কোম্পানি লিস্টেড, তার শেয়ার হোল্ডার আছে, হাজার হাজার শেয়ার হোল্ডার আছে, তাদের কাছে শেয়ার বিক্রি করা হয়েছে। হঠাৎ করে উনি ওনার ক্ষমতা বলে উনি লাইসেন্স ক্যান্সেল করে দিলেন। এই যে ক্যান্সেল করে তার ব্যবসা শেষ হয়ে গেল। সে আজকে এই যে একবার চিন্তা করলো না যে ইট ইজ এ লিস্টেড কোম্পানি, লেট মি ডিসকাস উইথ দ্য রেগুলেটর, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে আমি একটু আলাপ করি যে এটাকে কিভাবে আমি। এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যেহেতু এই যে ইদ্রা যে সিদ্ধান্ত নিয়েছে যে একটা তালিকাভুক্ত কোম্পানিকে, এই তালিকাভুক্ত কোম্পানিটার সাথে যারা সংশ্লিষ্ট, যেমন শেয়ার হোল্ডার বা ঢাকা স্টক এক্সচেঞ্জ, বিশেষ করে স্টক এক্সচেঞ্জ যেখানে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ, কারোর সঙ্গে তো কথা বলে নাই। আচ্ছা, আমি একটুখানি, আমার অনেকক্ষণ ধরে একজন ভদ্রলোক অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমার নাম জুয়েল আহমেদ, আমি এমএনজেড সিকিউরিটি থেকে বলতেছিলাম। এনজেড সিকিউরিটিজ, থ্যাংক ইউ। আমার প্রশ্ন আপনার যারা আছেন সকলের কাছেই, এই যে ভালো ভালো শেয়ারগুলো যে দাম কমতেছে, এটার কারণটা কি? এই যে ইনস্টিটিউশনটা যে নীরব, এটা কিছু বুঝতেছে না। ধীরে ধীরে যে বিনিয়োগকারী কমতেছে, এতে লাভ কার? ক্ষতিগ্রস্ত যারা আমরা আছি, আমরাও তো লস হয়ে দিতে। তাতে এইভাবে থাকলে তো এই অনেক সংখ্যা কমবে, তখন কি হবে? আপনার মনের দুঃখ যেমন, আমরা এখানে যারা আলোচনা করতেছি আমরা সবাই কিন্তু ব্রোকারেজ হাউস চালাই, আমাদের মনেও একই দুঃখ, একই কষ্ট, একই ভাষায় কথা বলতে পারি। আমরা কি পারি? আমরা পারি। আরেকজন লোক আছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। ওকে, সরি, লাইনটা নাই। তো আমরা কি পারি? আমরা এখান থেকে পারি শুধুমাত্র মিডিয়ার মাধ্যমে সমস্ত জাতির কাছে তুলে ধরতে এই দুর্দশার কারণটা কি, মূলত কারণটা কি। ইনস্টিটিউশনগুলো দেখেন, ইনস্টিটিউশনগুলো এতদিন বলছে মানে তাদের বাইরে যেতে পারতেছে না, তাদের বাংলাদেশ ব্যাংক তাদের কি বলে এক্সপোজারের দোহাই দিয়ে, তারপরে বলছে নেগেটিভ ইকুইটি, এই ইত্যাদি। এই এক্সপোজার যখন শেষ হচ্ছে তখন নেগেটিভ ইকুইটি। এই ইনস্টিটিউশন যতদিন পর্যন্ত ফুল ফ্রেজের বাজারে আসবে ততদিন পর্যন্ত বাজার ভাইব্রেন্ট হবে বলে আমি মনে করি না। আরেকটা জিনিস দেখেন, ঈদের আগে কিন্তু আজকে যে আপনার প্রশ্নটা করলেন বাজার খালি পড়তেছে, ঈদের আগে ভালো শেয়ার আর খারাপ শেয়ার না, সবাই একটু প্রফিট টেক করবে। এটা আপনার আমরা এতদিন ধরে আমি পুঁজিবাজারে ধরেন 30-35 বছর আমি তাই দেখতেছি যে ঈদের আগে একটা হয়, আবার এটা ঠিক হয়ে যাবে, এটা সাময়িক কতদিনের জন্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমরা যেটা আলোচনা করতেছিলাম, আপনি যদি শুনে থাকেন, যে এড্রেনিয়া যে উনি যে একটা ডিসিশন দিলেন, আমাদের সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায় বসে গেল, তার শেয়ারটা নিয়ে আজকে মানে কাগজ হয়ে গেল, এইটা বলতেছিলেন যেটা এটা ইদ্রার মানে উচিত ছিল যে এটা কনসিডারেশনে না, এটা একটা তালিকাভুক্ত কোম্পানি, কোনো ডিলিস্ট করার আগে স্টক এক্সচেঞ্জকে চিঠি লেখা উচিত ছিল যে এটা আমরা অ্যাকশন নিতে যাচ্ছি, আপনাদের কি মতামত। রাইট, তখন একটা আপনার দুই পক্ষে একটা যোগাযোগ হতো এবং প্রপার মেসেজটা ইদ্রা পেত। তো ইদ্রা সেটা না করে
এককভাবে নেওয়াতে তারা মনে করে না যে তারা বিনিয়োগকারীদেরকে তালিকাভুক্ত একটা কোম্পানি, তারা তালিকাভুক্ত একটা মানে কোম্পানি আইন বা সিকিউরিটি লতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইজ দেয়ার, এরা এটা ভুলে যায় এবং মনে করেন। সিমিলারলি আমি তখন আলোচনা করছি, আমি নিজে দেখছি যে এনার্জি রেগুলেটর উনি বুঝতেই চান না যে দ্যার ইজ এ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, দ্যার ইজ এ কোম্পানি ল, দ্যার ইজ এ লিস্টিং রুলস, এটা কোনো বুঝতেই চান নাই। না এগুলো তো আসলে এইভাবে তো চলতে পারে না, যে কারণে কোনো মানে বিদেশিরা বলেন আর দেশিরা বলেন সরকারি শেয়ারের উপর আস্থা হারিয়ে বলতেছে, এবং সরকার যে আগামীতে শেয়ার নিয়ে আসবে তার একই এফেক্ট করবে। কিন্তু এটা যদি এখনই এই মুহূর্তে সুরাহা না হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম বারবার, যে তালিকাভুক্ত কোম্পানিগুলির মধ্যে যেগুলো সরকারি কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানির যারা কর্তা ব্যক্তি একদম টপে যারা আছেন তাদেরকে নিয়ে বেটার একটা আমার মনে সেশন করা যেতে পারে, যেটা স্টক এক্সচেঞ্জ উদ্যোগে করা যেতে পারে। এটা নিয়ে শুনেন, এইটা নিয়ে আমিনুল ইসলাম সাহেব আপনাকে বলি, মানে উপদেষ্টাকে নিয়ে আলোচনা হয়েছিল যে সবগুলো রেগুলেটরকে নিয়ে উনি একটা সমন্বয় কমিটি করে সমন্বয় হবে এবং প্রতি মাসে ওনারা নিজেরা আলোচনা করবেন, নিজেরা বসবেন। আমার জানা মতে অদ্যাবধি হয়নি এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে হয়নি। তো এইটা সবাই যদি যার যার ইগো নিয়ে বসে থাকে আমি কি হনরে, তাহলে তার কোনো কিছু করার নেই। এবং দুর্ভাগ্য আমাদের দেশের মানুষ মানে অসহায় বিনিয়োগকারী, মানে আমাদের যে এই যে দেখেন মানে টাকা তোলার আগে হাজবেন্ড ওয়াইফ খুব ভালো মিল ছিল, যেই টাকাটা উঠছে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, অসহায়ের মতো আমরা বিনিয়োগকারীরা সাফার করতেছি। না, এখানে কর্পোরেট কালচারের এনফোর্সমেন্ট দরকার। এখানে তাদের ঝগড়া তাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু এটাকে কোম্পানির মধ্যে যদি রিফ্লেকশন আনে, পত্রপত্রিকা দেখেন না, এটা তাই হইছে। মানে আমাদের তাদের ঝগড়াঝাটি আমাদের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো আপনার উনি কনসেন্ট পাওয়ার আগে, আইপিওতে টাকা উঠানোর আগে ওনার কনসেন্ট অনেকগুলো কন্ডিশন ছিল, একটা মানে তাকে তো ওই কন্ডিশন মানতে হবে। তার পার্সোনাল ঝগড়াঝাটি কোম্পানিতে আমার মতে আমি মিডিয়ার মাধ্যমে একটা অনুরোধ করব, মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন শুড টেক আপ দ্য ম্যাটার, যে ওনাদের ফ্যামিলির ইয়ার জন্য সমস্ত বিনিয়োগকারীরা সাফার করতে করে যেন। যাই হোক, আমরা একটা জিনিস আলাপ করতেছিলাম যে এই পুঁজি বাজারে যে হাফ ইয়ারলি রিপোর্ট নিয়ে আলাপ করেছে, এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কয়েকদিন আগে একটা চিঠি দিছে ইয়েকে, আপনার বিটিআরসিকে, হ্যাঁ বিটিআরসিকে একটা চিঠি দিছে। সেই চিঠিতে ওনারা স্পষ্ট বলছেন যে আমরা এই রিউমার বেসে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে, মানে ফেসবুক একটা গণমাধ্যমেই বলা চলে, যে রিউমার ছড়ানো হচ্ছে, সেই জন্য কোনো অ্যাকশনে যাওয়ার জন্য। এখন সবাই যদি কোঅপারেট না করে সিকিউরিটি এক্সচেঞ্জকে, আদ্যবধি কোনো হয়েছে বলে আমার জানা নাই, কোঅপারেট হয়েছে কি না হয়েছে। তো সিকিউরিটি এক্সচেঞ্জ তো পুলিশ লয়ে দৌড়াইতে পারবে না, সিকিউরিটি এক্সচেঞ্জ রিকোয়েস্ট করতে হবে, সিকিউরিটি এক্সচেঞ্জ করতে পারে। তো সবার কোঅপারেশন তো দরকার, অবশ্যই দরকার। সবাই কোঅপারেশন না করলে মানে এভাবে তো আসলে চলতে পারে না, যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা অ্যাটেম্প নিবে মার্কেটটাকে ভালো করার জন্য কিংবা একটা ডেভেলপমেন্টের জন্য আমাদের বিনিয়োগকারীদের স্বার্থে, আর যদি সবাই মনে করে যে এটা তার হেডেক, এটা আমার হেডেক না, তাহলে তো আর হবে না। তাহলে তো আর আমাদের এইভাবেই চলতে হবে, যে এইভাবেই চলছে, ওনাদের একটা ডিসিশন ওনারা নিচ্ছেন, আমরা সাফার করছি। মানে আমি একটু ওইটা টানতে চাই যে ইডরা যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লাইসেন্সই বাতিল, একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স হয়তো অনিয়ম করেছে, ইডরা অ্যাকশনে গিয়েছে, কিন্তু এত ফাইনাল একটা অ্যাকশন যে লাইসেন্স বাতিল, হ্যাঁ তার ব্যবসায়ী বন্ধ, এত ফাইনাল একটা অ্যাকশনে যাওয়ার আগে কি কোনো রকম হিন্ট আমরা পেতে পারি না যে এরকম একটা প্রবলেম এখানে চলছে, অ্যাকশন নিতে পারি আমরা? কারণ বাংলাদেশ ব্যাংকও যদি মানে ধরেন অনিয়ম হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্স ইয়েতে এনবিএফআই, বাংলাদেশ ব্যাংক কিন্তু তদন্ত করে অনিয়মের জন্য হয়তো অবজারভার পাঠাচ্ছে, প্যানালাইজ করছেন, এরকম একটা বিভিন্ন স্টেপের মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু বিনিয়োগকারীরা আস্তে আস্তে ব্যাপারটা থেকে যদি বুঝে, হ্যাঁ সিগন্যালটা পায়, কেউ এক্সিট নেয়, কারো যদি আশাবাদী থাকে সে থাকে, তখন একরকম। কিন্তু আমি কোনো রকম ইয়ে না নিয়ে আমি একটা ফাইনাল ডিসিশনে চলে গেলাম এইভাবে, হ্যাঁ সেটাই, মানে একদিন উঠে আমার লাইসেন্স বাতিল, মানে এটা আসলে কি বলবো, এত পাওয়ার কতটুকু কি হবে। আসার কথা যেটা আমার ব্যাপারে বললাম সেটা হচ্ছে যে ওনারা
ওনারা অ্যাপ্লাই করেছেন ফাইন্যান্স মিনিস্ট্রিতে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করেছেন, ফাইন্যান্স মিনিস্ট্রি ইজ লুকিং অন টু দিস, এবং ফাইন্যান্স মিনিস্ট্রি যদি এখন পজিটিভলি এটা দেখেন তাহলে তো শেয়ার হোল্ডাররা তাদের টাকা ফেরত পাবে আর কি, কিছু টাকা পাবে কিনা জানি না, কতটুকু পাবে তাও জানি না, কিন্তু যা সর্বনাশ করার করেছে। একটা জিনিসই আমি বার্তা দিতে চাই, যেটা জিনিসটা আমি রিকোয়েস্ট করতে চাই সমস্ত রেগুলেটরদেরকে, একটা জিনিস যে আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে দেখেন এটা আফটার এফেক্টটা কি হয়, কাদের উপর এফেক্টটা হচ্ছে। এখানে দুজনেই কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে বায়ার, মানে ব্রোকার হাউস, একজন তো একটা ব্যাংক রিপ্রেজেন্ট করেন, আরেকজন এনবিএফআই রিপ্রেজেন্ট করেন। তো বাজারে আসলে অ্যাক্টিভ হচ্ছেন না কেন? আপনারা হচ্ছেন না, নাকি আপনাদের বিনিয়োগকারীরা হচ্ছেন না, বা আপনারা হতে চাচ্ছেন না এখন, কোনটা? ধন্যবাদ। না, মার্কেট তো এই সময়টা সাধারণত এই সামনে আপনার ঈদের একটা ব্যাপার আছে, তো এই সময়ে অনেক মানে দেখা গেছে যে মার্কেট অনেক সময় স্লোই থাকে। তো মার্কেটের তারপরও এবছর একটু ব্যতিক্রম দেখবেন যে ঈদ সামনে রেখেও বেশ গত সপ্তাহ বা এর আগের সপ্তাহগুলোতে বিভিন্ন শেয়ারের দাম উঠানামা ছিল। ওভারঅল ইন্ডেক্স হয়তো মাইনাস, কিন্তু বিভিন্ন শেয়ারে উঠানামা এবং ভলিউম টার্নওভারও কিন্তু একটা মোটামুটি একটা ভলিউম ছিল, পরিস্থিতিতে টার্নওভার 400-র উপরেই ছিল, মোটামুটি ভালোই ছিল। আর বাজারটাকে আসলে ভাইব্রেন্ট করার জন্য বা একটা প্রাণের সঞ্চার আরও বেশি মানে গতি সঞ্চার করার জন্য কিছু পদক্ষেপ যদি নেওয়া যায়, যেমন সরকারের পক্ষ থেকে যদি কিছু ইনসেন্টিভ দেওয়া হয়। আচ্ছা, এই কথা তো সরকার খালি লোন দিতে থাকে আর এই টাকা যায়, এটা তো সম্ভব না। মিউচুয়াল ফান্ডগুলো কি করতেছে? মিউচুয়াল ফান্ডগুলো তো এখন একটিভ হয়, এবং মিউচুয়াল ফান্ডের নেট এসেট এনএভি তো অনেক ভালো হয়ে গেছিল। দেখলাম যে প্রতি ফোর্টনাইটে মিউচুয়াল ফান্ডের এনএভি ভালো যাচ্ছে। তো এখন মিউচুয়াল ফান্ড তো অ্যাক্টিভ হওয়া উচিত। না, মিউচুয়াল ফান্ড অবস্থা ভালো, প্রাইসগুলো মার্কেট প্রাইসগুলো অনেক ভালো ইনভেস্টমেন্টের জন্য। তো সেই ক্ষেত্রে এন্টার জিনিসটা নির্ভর করে ইনভেস্টরদের উপর। ইনভেস্টররা যেটাতে কনফিডেন্স পায়, যেই শেয়ারগুলো বা যেই প্রোডাক্টে, সেটা শেয়ার হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, এবং এটা আসলে ট্র্যাক রেকর্ডের একটা ব্যাপার আছে যে মিউচুয়াল ফান্ডগুলোর পাস্ট ট্র্যাক রেকর্ডগুলো কেমন, তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও কেমন, তাদের অ্যাক্টিভিটিসটা কেমন, তাদের ন্যাভটা কি বাড়ে, ক্রমান্বয়ে বাড়তেছে নাকি ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে, সেগুলো বিবেচনা আনেন ইনভেস্টররা, এনেই মিউচুয়াল ফান্ডের প্রতি অ্যাট্রাক্ট হন। তো সেই হিসাবে যদি শুধু মিউচুয়াল ফান্ড কেন বলবো, একটু আগে যেমন বলতেছিলেন ব্যাংকের শেয়ারের কথা, তো যেখানে ব্যাংকের শেয়ারগুলো ফেস ভ্যালুর নিচে বা ফেস ভ্যালুর কিছুটা উপরে, সেখানে মিউচুয়াল ফান্ডগুলোর শেয়ারের উপরে ইনভেস্টরদের আস্থা কোন পর্যায়ে থাকবে, সেটা তো সবগুলো জিনিস। এটার মূলত কারণটা হচ্ছে যে 2010 সালের পরে যেসব মিউচুয়াল ফান্ডগুলো আসছে, তারা এত হাই প্রাইসে মিউচুয়াল হয়েছে, তারা এই বাজারকে আর ধরে রাখতে পারে না। তাতে সাধারণ বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডকে বুঝতেই ভুল করে ফেলছে, এবং মিউচুয়াল অ্যাসেট ম্যানেজার যারা ছিলেন, অ্যাসেট ম্যানেজাররা ঠিক সেভাবে দক্ষ ব্যবস্থাপনা, যেটা অনেক সময় দক্ষ ব্যবস্থাপনাটা এরকমও একটা কম্পোনেন্ট আছে যে আপনার ফিউচার ফোরকাস্ট করতে পারা। এখন আমি যদি কথার কথা আমার মিউচুয়াল ফান্ডের এন্টায়ার বা 80% পোর্টফোলিও এবং যদি এনএভিটা ঠিকমতো না জানানো হয়, তখনকার ওনাদেরও এটা কিছু জিনিস থাকে যে এটা অদৃষ্টের লিখনের মতো, যে তখন তো আর ওনারা জানতেন না যে মার্কেট আরও এতটা ডিক্লাইন করবে। তো এটা আসলে কাউকে ওইভাবে ডিরেক্টলি করা যায় না, তবে ফোরকাস্টিং ইয়াটা অনেক বেশি মানে এফিশিয়েন্ট হতে হবে। আমি একটা আপনার কর্পোরেট গভর্নেন্স নিয়ে একটা আলোচনা করি আমরা। সেটা হচ্ছে যে কিছুদিন আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জকে চিঠিটা দিচ্ছেন এটি যে লিস্টিং ডিপার্টমেন্ট, যেটা দুই স্টক এক্সচেঞ্জ আছে, তো লিস্টিং এটাকে ঢালাওভাবে সাজানোর জন্য এবং লিস্টিং দেওয়ার আগে একটু দেখে শোনা বোঝার জন্য। আর 2 নম্বর হচ্ছে যে কর্পোরেট গভর্নেন্স টোটালি মানে নতুনভাবে করার জন্য। কর্পোরেট গভর্নেন্সের উপর সিকিউরিটি এক্সচেঞ্জকে কেন বলতে হয়, প্রতিটা বারবার কেন সিকিউরিটি এক্সচেঞ্জ বলে দিতে হয় তুমি এটা করো, ওইটা করো, ওইটা করো? এটা তো ঢাকা স্টক এক্সচেঞ্জ নিজেরাই করতে পারে, এবং নিজেরা করা উচিত কিনা, এবং করা উচিত ছিল এটা। কর্পোরেট গভর্নেন্সে তো আলাদা রুল আছে, এবং কর্পোরেট গভর্নেন্স সব এক্সচেঞ্জেই আলাদা ডিপার্টমেন্টও আছে কর্পোরেট গভর্নেন্স ফলো করার জন্য। এখন তারা ওখানে ওই কাজ পালন করছেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, কর্পোরেট গভর্নেন্সে আমরা আসলে কতদূর দেখব
হ্যাঁ, আমাদের আসলে এখতিয়ার কতখানি। এটা কর্পোরেট গভর্নেন্স কিন্তু শুধুমাত্র এক্সচেঞ্জ দেখার বিষয় না, রেগুলেটরের আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার দেখার বিষয় না, এটা আমাদের যে লিস্টেড কোম্পানিগুলো আছে, আমাকে কেন আপনি যদি বলেন যে এসইসি কেন এক্সচেঞ্জকে বলবে, আমি বলবো যে আমাদের কেন যে লিস্টেড কোম্পানিগুলোকে বলতে হবে যে ইউ শুড ফলো, তারা কেন স্বপ্ননীতি হয়ে তারা নিজেদের কোম্পানিতে এই গুড গভর্নেন্সটা ফলো করবে না? আমাদের দেশের ইস্যুয়াররা আপনাদের প্রফেশনালদের উপর আস্থা আনতে পারে না, তার জন্য প্রফেশনালদের উপর এছাড়া তার কিছু বলার নাই। মানে আমরা মালিকরা, আমরা যারা মালিক আছেন বিভিন্ন কোম্পানির, এরা যদি আস্থা আপনাদের প্রফেশনালদের উপর 100% আনতে পারতো, তাহলে তো কর্পোরেট গভর্নেন্স অটোমেটিক হইতো। এখানে একটু বলি আমি, কর্পোরেট গভর্নেন্সের ব্যাপারটা আসলে বোর্ডের সাথে অনেকটা রিলেশন আছে। কর্পোরেট প্রত্যেকটা তালিকাভুক্ত কোম্পানির যে বোর্ড অফ ডিরেক্টরস আছে, এটা আসলে বোর্ড অফ ডিরেক্টরসরাই এটা মানে টাইম টু টাইম ওনারা মনিটরিং করবেন, ওনারাও মেনে চলার ব্যাপারে কোম্পানির কেনা মেজর ডিসিশনগুলি বোর্ডেই হয়। তো বোর্ড যদি ভালো ভালো সিদ্ধান্তগুলি নেয়, বোর্ড ইচ্ছে করলেই একটা কোম্পানির সুশাসন প্রতিষ্ঠা করতে পারে। যেমন একটা দেশের ক্যাবিনেট আছে, ওনারাই দেশটা চালান, ঠিক সেরকম একটা কোম্পানির বোর্ড আছে। একটা কোম্পানির বোর্ডের উচিত হলো তার একটা টার্গেট দিয়ে দেওয়া তার সিওকে, তার ডিপার্টমেন্ট অনুযায়ী তুমি এই টার্গেট চাই, আমি এই জিনিস চাই এবং এই প্রোডাকশন চাই, এত কোয়ান্টিটি, এত প্রাইস এবং সেল প্রাইস এত চাই, আমার টার্নওভার এত চাই। দিস শুড বি দ্য বোর্ডের দায়িত্ব। বোর্ডের ডেইলি কারে তুমি চাকরি দিলা, কারে খাইলা, কত টাকা টিএ বিল নিলা, এইগুলো তো দেখার ব্যাপার না। না, সেটা দেখবে না, কিন্তু কর্পোরেট গভর্নেন্সের মধ্যে যেমন আপনার বিভিন্ন ইস্যুগুলো আছে, যেমন আপনার ডিরেক্টর নিয়োগের ব্যাপার আছে, তারপরে ইন্টারনাল যে ইন্টারনাল অডিটের ব্যাপার আছে, তারপর আপনার কোম্পানির ফান্ডগুলো পেইড আপ ক্যাপিটালের যে ফান্ডটা ঠিকমতো ইউটিলাইজ হচ্ছে কিনা, প্রপারলি হচ্ছে কিনা, এখানে কোনো যদি সোজা বাংলায় বলি কোনো মিসম্যানেজমেন্ট হচ্ছে কিনা, মিস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে কিনা ফান্ডের, হ্যাঁ, তারপরে দক্ষ লোকগুলি ঠিক রাইট পারসন ইন রাইট প্লেস আছে কিনা। দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। যেমন নওগাঁ থেকে। জি, আমি সামিট পাওয়ার সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। সামিট পাওয়ার তো হঠাৎ করে এরকম বন্ধ হয়ে গেল, হ্যাঁ, এটা তো আমার শেয়ার রাখা আছে, এটা তো সমস্যা, মানে একদম আসল জায়গায় এসে গেছেন। এই আমির, আপনার সামিট পাওয়ার আর কোনো প্রশ্ন আছে না? সামিট পাওয়ারই শুধু? জি জি, এইটা সম্বন্ধে আমাকে একটু কাইন্ডলি বলেন। আচ্ছা, সামিট পাওয়ারটা নিয়ে কিন্তু আমরা শুরু করেছিলাম যে একটা রং সিগন্যাল বাজারে গেছে সামিট পাওয়ার নিয়ে, অ্যামালগামেশনটা নিয়ে। অ্যামালগামেশনটা নিয়ে 3টা কোম্পানি সামিট পাওয়ারের মালিক, সেটা বিভিন্ন নামে আছে, সেটা একত্রভূত হচ্ছিল সামিট পাওয়ারের সঙ্গে। সেই কোম্পানিগুলো কোনোটা লোকসান আছে, কোনোটা ইয়ে আছে, সেটা নিয়ে প্রাইসিং নিয়ে এবং সামিতের কতটা শেয়ার দিলে পরে ওখানে শেয়ার আসবে, পূর্বাচলের আসবে, না নারায়ণগঞ্জেরটা নাম কি, সামিত নারায়ণগঞ্জ, সামিত আশুগঞ্জ, এই 3টা, আর সামিত পূর্বাচল, এই 3টাই মিলার কথা। তো এইগুলো কিছুটা তো শেয়ার হোল্ডারদের বিব্রত করেছে, কারণ হচ্ছে আমি সামিত পাওয়ারের শেয়ার হোল্ডার, আমি আমার শেয়ারের, আমি সামিত পূর্বাচল বা সামিত নারায়ণগঞ্জ, তার যে ইপিএস, তার যে দেখিয়া আমার শেয়ার একটা দিলে পরে উনি একটা দিবেন, আমি তো এগ্রি নাও করতে পারি। হাওয়ার এটা নিয়ে তদন্ত হইতেছে এবং সিকিউরিটি এক্সচেঞ্জেও তদন্ত কমিটি করছেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জেও তদন্ত কমিটি করেছেন। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা, মহামান্য আদালত এটা একটা জাজমেন্ট দিয়ে দিয়েছেন। এখন সামিত যারা উদ্যোক্তা পরিচালক বা পরিচালক, তারা যদি সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে টাকা নেওয়ার পরে তাদেরকে ভুলে যান, তাদেরকে করেন, তখন এটা মানে দুঃখজনক ছাড়া এবং এটা আর কিছু বলার নেই। কারণ সামিতপুর জন্য আপনি যদি অনুষ্ঠানের প্রথম থেকে শুনে থাকেন, তাহলে আমি কিন্তু সামিট পাওয়ার নিয়ে শুরু করেছিলাম। যাই হোক, আমার মনে হয় আমি যতটুকু জানি অতটুকু উত্তর দিতে চেষ্টা করেছি, বাকি আমরা আলোচনায় যাই। জি, যেটা আলাপ করতেছিলাম কর্পোরেট গভর্নেন্স। জি জি, ফার্মি থেকে অ্যাড করবেন কিছু কর্পোরেট গভর্নেন্সে? কর্পোরেট গভর্নেন্সে হ্যাঁ ভাইয়া যে বলছিলেন যেটা, যে আমাদের ডিরেক্টরদের বেশ রোল প্লে করতে হবে আমাদের লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে কর্পোরেট গভর্নেন্সে। আর আমাদের রেগুলেটরদের পয়েন্ট, মানে আমাদের এক্সচেঞ্জের এসিসি তো পরে আসবে, প্রথমে আসবে আমাদের ডিরেক্ট রেগুলেটর যারা আমাদের ডিএসসি এবং সিএসসি।
তাদের যে টিম আছে, হ্যাঁ, আমার মনে হয় আরও একটু ডিটেইল অ্যানালাইসিসে ওনাদের যেতে হবে। ওনাদের আমাদের এখন কি ওরা তো আর যে সারাদিন বসে থাকতে পারবে না কোনো কোম্পানিতে যে ওরা কী করছে। আমাদের কি ওদের জাস্ট ফাইন্যান্সিয়াল যে আসবে ওইটার উপর একটু অ্যানালাইসিস করবে, কিংবা যেগুলো ডিসক্লোজার আছে ওগুলা, কিংবা টাকা নেওয়ার পরে টাকাটা ইউটিলাইজ ঠিক মতো হয়েছে কিনা এটা দেখা, এবং যে ফাইন্যান্সিয়ালসগুলো ওরা প্রোভাইড করে এটার একটু যাচাই করা আমার মনে হয় আরও একটু ডিটেলে যাচাই করা দরকার। ইপিএসের যদি আপ ডাউন বেশি হয়ে যায়, হ্যাঁ, এখন অনেক রিজন দেখানো যায় যে আমার কস্ট অফ গুডস আমার বেড়ে গেছে, এজন্য আমি ইপিএস দেখাতে পারি নাই। আসলেই কি সেটা হয়েছে? আমি একটা ঘটনা বলে, একটা দুঃখজনক ঘটনা, সেটা হচ্ছে একটা কোম্পানি লসে রান করতেছে, তাকে প্রফিট দেখাইতে হবে। হ্যাঁ, ব্যাংকের থেকে লোন নিতে হলে তাকে প্রফিট দেখাইতে হবে, বা শেয়ার হোল্ডারকে মানে আক্রমণ থেকে বাঁচার জন্য তাকে প্রফিট দেখাতে হবে। সে কী করলো, তার হঠাৎ করে স্টক বাড়াই দিল। স্টকটা কোথায় বাড়ালো? লোকালি বাড়াই দিত, অডিট স্টক ট্রান্সফার করে দিল লন্ডনে। লন্ডনে সে স্টক ইনক্রিজ করে। এই যদি মানসিকতা হয় উইন্ডো ড্রেসিং, এই যদি মানসিকতা হয় আপনার ইস্যুয়ারের, তাহলে তো আজকে ওনার কোম্পানির জন্য উনি যে ক্ষতিটা করলেন বড় কথা, দেশের জন্য সর্বনাশ করে দিলেন। পুঁজিবাজারের উপর মানুষের আস্থা টোটাল চলে যাবে। সেই জন্য তো আপনার এই একটা করছে যে অডিট কমিটি, এবং ওই যে গভর্নমেন্টের একটা সার্ভিস করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে দুই একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া উচিত। জি জি, এই কথাটা আমি আমার কথাটা এই কারণে বললাম যে দুই একটা কর্পোরেট গভর্নেন্সের জন্য দুই একটা যদি হয় তাহলে দেখবেন সবাই ঠিক হয়ে গেছে। বাইরে আপনি দেখবেন যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যে সমস্ত তালিকাভুক্ত কোম্পানি, মাঝে মধ্যে আমরা দেখি যে ওখানে দু একটা কোম্পানি তাদের ইনকাম বা একটা লস সারপ্লাস মানে লুকানোর জন্য বা প্রকাশ করছে অতিরিক্ত প্রফিট, এই কারণে পরবর্তীতে দেখা গেছে যে অতিরিক্ত ওই প্রফিটটা তাদের হয়নি। সেটার জন্য আপনার বিভিন্ন সময় অনেক ওই সমস্ত কোম্পানিগুলিকে হিউজ অ্যামাউন্টে ফাইন করা হয়েছে। আমাদের এখানে যেটা হয় যে আমরা আমাদের মতো করে অনেকে অনেক সময় যে আপনার স্টক বাড়িয়ে কমিয়ে আমরা প্রফিটকে প্রভাবিত করি বা এটা করার চেষ্টা করা হয়। তো সেগুলো যদি ওইভাবে কঠিনভাবে দেখা হয় এবং পানিশমেন্ট যদি এক্সাম্পলারি হয়, সেই জন্য আমি ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাক্ট একটা করেছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট করা একটা হয়ে গেছে, এখন ফাইন্যান্সিয়াল কাউন্সিলিংটা হয় না। কাউন্সিলটা হইলে পরে দুই একটা এক্সাম্পলারি পানিশমেন্ট যদি হয়, এখন প্রশ্নটা হচ্ছে সবার যার যার প্রফেশন নিয়ে, আমি আমার ব্রোকারিং প্রফেশন নিয়ে আমি ডিফেন্স নেব, আরেকজন অডিটার হিসাবে অডিটার মানে নেবে, আরেকজন সিও হিসেবে সিওর পজিশন নেবে। সবাই যদি যার যার পজিশন এবং ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আর এই দুরবস্থাটা হয় না, দুরবস্থা থেকে বের হয়ে যায়। আর সবাই মানে উনি শিফট, এখন যেটা হচ্ছে আমি তো করি নাই, শিফটিং হয়েছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু আইনের কোনো ফাঁক রাখে নাই, আপনার ডিউ ডিলিজেন্স দিতে হবে, আপনার এইটা করতে হবে, এটা সবই তো আছে। কিন্তু থাকলে কি হবে, কিন্তু কতটা ইমপ্লিমেন্টেশনে গিয়ে দেখেন আপনার কি হয়েছে। আপনি এই যে আমি কথা বললাম যে দুইটা মানে কোম্পানি, পত্রপত্রিকায় গত সপ্তাহে দেখতে পারবেন সবাই যে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ার জন্য সাধারণ রাস্তায়। তো এখানে ডিউ ডিলিজেন্স কোথায়, ইয়েটা কোথায়? হ্যাঁ, এখানে ইন্টারভিউ না করা তো ছাড়বে, এমনভাবে না এটা টেক ওভার করে অ্যাডমিনিস্ট্রেটর বসায় দেওয়া হচ্ছে। ব্যাংকগুলোতে আমাদের টেক ওভারের কোনো ইয়ে নাই, প্র্যাকটিসটা নাই। এটা কিন্তু অনেকদিন ধরে হবে ওরা এই যে একটা হইছে টেক ওভার না, মার্জার এন্ড অ্যাকুইজিশনের লটা এটা হইতেছে। কিন্তু এই টেক ওভারে যে এই ধরনের কেসে সরাসরি যেমন সিকিউরিটি এক্সচেঞ্জে আমার ক্ষুদ্র বিনিয়োগকারীকে বাঁচানোর স্বার্থে আমি অ্যাডমিনিস্ট্রেটর বসায় দিলাম। অ্যাডমিনিস্ট্রেটর বসালো, অথবা ওনারা অনেকেই কিন্তু আপনি শুধু এটা তো হয়তো বা এখন ঝগড়া হয়ে তাদের বন্ধ, অনেক কোম্পানি দিনের পর দিন তারা ডিভিডেন্ড দিবে না, তারা বসে আছে এবং অন্য কিছু সব চলতেছে, কিন্তু সিস্টার কনসার্ন ঠিকই চলতেছে। এদেরকে ধরে যে আপনার লিস্টেড কোম্পানিটা চলতেছে না, তার এটা লোকসান দিয়া ওটিসি মার্কেটে চলে গেল, আপনার সেই ওটিসি মার্কেট নিয়ে আইলাম, ওটিসি মার্কেটে চলে গেল, তারা দিব্যি কিন্তু তার সিস্টার কনসার্নগুলো ঠিকই চলতেছে, তার ইয়োগ চলতেছে, সবই চলতেছে। আপনার মানসিকতার পরিবর্তন। আপনার তো এখন যদি এটা এই সিস্টেমটা থাকতো, আমার বাইরের দেশে যেটা দেখি, যদি আপনি রান করতে পারেন না, কিংবা আপনার কোম্পানি আমার লুক্রেটিভ মনে হচ্ছে, আপনি মনে রাখেন আপনাকে আপনার পজিশন আসছে। এক মিনিট, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি জি, আমি চট্টগ্রাম থেকে রিয়াদ বলছি। জি,
আচ্ছা, আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটের লিস্টেড কোম্পানিগুলোর কেন কর্পোরেট গভর্নেন্স নাই, বা কেন এরা কর্পোরেট গভর্নেন্সের প্রতি আগ্রহী না? এখানে ফিউ কোম্পানি আর এক্সেপশন, আমি এদের কথা বলছি না, কিন্তু বাট ম্যাক্সিমাম কোম্পানি এরা পুঁজিবাজারে আসে খারাপ নিয়ত নিয়ে, এদের খারাপ মোটিভ। যত ধরনের আনজাস্ট এন্ড ইলিগাল অ্যাডভান্টেজ আছে এরা সবই নেওয়ার জন্যই পুঁজিবাজারে আসে। তো এরা কি কারণে আপনার কর্পোরেট গভর্নেন্সের প্রতি ইয়ে হবে, এস্টাবলিশ করতে চাইবে? চমৎকার চমৎকার, আমরা এই আলোচনাটাই করতেছিলাম প্রিয় দর্শক। আপনি যদি দেখেন আমাদের আলোচনার বিষয়বস্তুটা কিন্তু এটাই ছিল যে ওনাদেরকে যদি দু একজনকে এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে পারে তাহলে বোধহয় এগুলি বন্ধ হবে, আদারওয়াইজ এগুলি বন্ধ হওয়ার কোনো সুযোগ আমার চোখে আমি ইমিডিয়েট দেখতেছি না। এই যে কর্পোরেট গভর্নেন্সের উপর তাদের আস্থা নাই কেন? আস্থা নাই এই কারণে যে এইসব প্রফেশনালদের উপর তারা বিশ্বাস করে না। তারা মনে করে যে 5 টাকার বাউচার আমি সাইন করুম আর 5 টাকার জিনিসও আমি গিয়ে বাজার থেকে কিনুম, বুঝলেন? এই যদি অবস্থাটা হয় তাহলে তো এটা চলতে পারে। সারাদিন ডাইরেক্টর সাহেবরা যদি বসে বসে এমডিটা দিয়া এই করে। আমরা ব্যাঙ্কগুলো তো একই জিনিস সমস্ত, ওই যে উনি যে বলতেছেন ব্যাঙ্কগুলোতে কর্পোরেট গভর্নেন্স 100% নাই, এখনও আস্তে আস্তে হচ্ছে। ফার্স্ট জেনারেশনে তো ছিলই না, সেকেন্ড জেনারেশন হইতেছে আস্তে আস্তে, এখন কর্পোরেট গভর্নেন্স ইমপ্রুভ করতেছে। আমরা আশাবাদী এটা যে এক জেনারেশনে হবে না, হয়তো নেক্সট জেনারেশনে গিয়ে আমরা হয়তো দেখতে পাবো যে কর্পোরেট গভর্নেন্স হয়েছে। জি, আপনি যেটা আলোচনা করছেন। আচ্ছা, যেটা এখানে আরেকটু মানে আমি যেটা আলোচনা করছিলাম আর কি, যে আপনার কোম্পানি আপনি রান করতে পারছেন না অ্যাজ পার আপনার ফাইন্যান্সিয়ালস, রান করতে পারছেন না সেটা আলাদা ইস্যু। অ্যাজ পার ফাইন্যান্সিয়াল আপনি রান করতে পারছেন না, কোম্পানির প্রোডাকশন বন্ধ, বাট আপনার সেট আপ আছে, আপনি সেট আপ করেছেন, আমার ভালো লেগেছে যে হ্যাঁ আপনার সেট আপ আছে, বাট আমি এটা রান করতে চাই, আমি নিব। এখন যদি আপনি এটা টেক ওভার করতে চান, বাংলাদেশে সেরকম কোনো ফার্স্ট হচ্ছে কোনো ল নাই কিংবা কোনো মানে কমফোর্টেবল কোনো এনভায়রনমেন্ট নাই এখন, যে আমি যদি কোম্পানিটা টেক ওভার করবো এটার মধ্যে মানে নানা রকম হবে, কেন টেক ওভার হচ্ছে, হেন তেন, মানে এটা খুব ইজি না প্রসেসটা। টেক ওভারগুলো যে হচ্ছে ছোটোখাটো টেক ওভার হয়তো হচ্ছে, কিন্তু এগুলো ইজি না। কিন্তু এই যে হতো যদি মার্জারের মধ্যে যেটা আমার অ্যাকুইজিশন যে যদি হয়, অ্যাকুইজিশনের ইয়াতে যদি আমরা যাই, তখন কিন্তু আমি আপনার মার্কেটে যদি লিস্টেড হন, আমি আপনার মেজরিটি শেয়ার কিনে আমি কিন্তু আপনাকে টেক ওভার করতে পারবো। তখন কিন্তু যদি এটা যদি শুরু হয়ে যায় না, তখনই দেখবেন যে আপনার ডিভিডেন্ড দেওয়া, কোম্পানি চালানো, তখন সবার খুব ইন্টারেস্ট শো করবে, যখন দেখবে যে আমার কোম্পানিটা চলে যাচ্ছে আমার কাছ থেকে। দু একদিন আগের পত্রপত্রিকা যদি পড়ে থাকেন যে ডাইরেক্টর সাহেবদের যে শেয়ারের সংখ্যা রাখার কথা, রাখার ব্যাপারে একটু শিথিলতা করার চিন্তা করতেছে, এটার যে কত বড় মারাত্মক এফেক্ট করবে বাজারে, এবং সেটা নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন পরিচালক ওপেনলি পত্রিকাতে বিবৃতিও দিয়েছেন যে এটা হতে দেওয়া যাবে না, দিলে সাধারণ বিনিয়োগকারী রাস্তায় বসে যাবে, আবার একটা লুটপাটের অবস্থান হবে, এবং পরিচালকরা 2% শেয়ার রাখতে পারবে না কেন, এটা আমার বোধগম্য না। আপনি 2% শেয়ারও রাখবেন না, তাহলে আপনি ম্যানেজমেন্ট থেকে সরে দাঁড়ান না, সেটাও করবেন না, ম্যানেজমেন্টও থাকতে চাইবেন, ম্যানেজমেন্টে আপনি থাকবেন, আপনি 2% শেয়ার করবেন না, মানে সবকিছুই তো আর আপনাকে দেওয়া যাবে না। তাহলে কি ওনারা एग्जांपल দেন বিদেশের বিভিন্ন দেশের, তো বিভিন্ন দেশের एग्जांपल তো আমরা দিতে পারি যে তারা কর্পোরেট কিভাবে কালচার করে। তারা কোনোদিন গিয়া একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাক গলায় নেয়, তারা নিজেরা কোনোদিন তাদের ব্যাংকে থেকে 1 পয়সা লোন নেয় নাই, তারা কোনোদিন দেখাতে পারে না তারা লোন ডিফল্টার, তাদের সিআইবি তাদের খারাপ না, আপনাদের তো সিআইবি ঠিক করার জন্য সারাদিন বাংলাদেশ ব্যাংকে দৌড়াতে হয়। হ্যাঁ, তো এই যে অবস্থাটা আগে আপনারা বিদেশে দেখাইবেন যে অমুক 5% নিয়ে আছে, অমুক 15% নিয়ে আছে, ওনারা সেটা দেখান, কিন্তু ওনারা কোম্পানিগুলি গ্রোথ কত দেখায়, তারা কোম্পানি কীভাবে রান করতেছে সেটা করে দেখান না, আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু ওনারা এটা কমানোর জন্য বিভিন্ন তদবির শুরু করে। না, এটা তদবির শুরু করলে এটাকে আমার মনে হয় না কোনোভাবে এটা অ্যালাউ করা আমার যুক্তিসঙ্গত হবে। এটা বিনিয়োগকারীদের একটু শিথিলতা বোধহয় দেখাতে চেষ্টা করতেছে বিভিন্ন মানে ইয়ের থেকে। তো এখন এটা নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ সিরিয়াসলি টেক আপ করছে, এটা যদি করে তাহলে বাজারে। আচ্ছা, আমার আর সময় নাই, আপনাদের আমি একটু বিদায় দিতে হবে এক্ষুনি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করতেছিলাম আমাদের দুরবস্থার কারণটা, আমাদের দুর্দশার অবস্থান, এত উন্নতির এবং সিকিউরিটি এক্সচেঞ্জের এত কিছু করার পরেও কেন হচ্ছে না, সব কিছু আলোচনা করেছে। এখন যারা নীতি নির্ধারক, যারা এটার মানে শুধরাবেন, তারা যদি এটা এখন অ্যাকশানে যান তাহলে বাধিত হব। এবং প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।